জাতীয় নির্বাচন হয়ে যাবার ঠিক 1 মাস পরে 12ই ফেব্রুয়ারিতে হয়েছিল জাতীয় নির্বাচন। আজ মার্চের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হল। একটু ব্যতিক্রমী ছিল, কারণ প্রথমেই দেখা গেল যে স্পিকার শূন্য, মানে স্পিকারের আসনে কেউ বসা ছিলেন না। আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়কার যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী, উনি পালাতক, উনি কোথায় কেউ বলতে পারে না। অন্য অনেককে বলা হয় যে তারা অমুক দেশে আছেন, তমুক দেশে আছেন, কিন্তু এই ভদ্রমহিলার কথা কেউ জানে না। আর ডেপুটি স্পিকার সে জেলখানায় অন্যায় করেছে, অপরাধী আসলে সে জেলখানায় আছে, বিচার চলছে। তারেক রহমানের বক্তৃতা দিয়ে শুরু হয় আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। একটি চমৎকার ভাষণ উপহার দিয়েছেন এবং একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার করে আসার পরে যখন একটি পার্লামেন্ট শুরু হয়, তখন তার জন্য যে এরকম একটা ভাষণ দরকার, সেরকম ভাষণই আমরা পেয়েছি। উনি ফ্যাসিস্ট আমলের যে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছিল, এই ফ্যাসিস্ট অবশ্যই যে আওয়ামী লীগের কথা উনি নাম উল্লেখ করেননি, কখনোই করেন না। এটা একটা লক্ষণীয় বিষয় যে উনি শেখ হাসিনার নামটা উচ্চারণ করেন না, এক ধরনের কন্টেম্প্ট শো করেন। আর আওয়ামী লীগ নামটাও উনি সহজে উচ্চারণ করেন না। তো তাদের কথা বললেন যে তাদের সময়কার সব যে সংগ্রামের, যে 17 বছর ধরে চলা সংগ্রামের একটা রেজাল্ট হিসেবে জাতীয় সংসদ, যেটা প্রতিনিধিত্বমূলক সর্ব অর্থে একটি মানুষের ভোটাধিকার এক প্রয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হলো, যেখানে দেশের 60% লোক ভোট দিয়েছিলেন, তাদের ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করেছিলেন, এবং সেটার রেজাল্ট হিসেবে এই নতুন সংসদটি আসলো। এবং আগামী 5 বছর তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ, এবং এই সংসদটি দেশের সবকিছুর ফোকাল পয়েন্ট থাকবে, দেশের রাজনীতি অর্থনীতির ফোকাল পয়েন্ট থাকবে। আর এই রাজপথ সরগরম করার মতো পরিস্থিতি উদ্ভব হবে না বলে আমরা আশা করি, এবং তারেক রহমানের ভাষণে সেরকম ইঙ্গিত আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী 1971 থেকে 2024-এর জুলাই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেটার যারাই শাহাদাত বরণ করেছেন এবং যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা বলেছেন, তাদের কথা স্মরণ করেছেন। অনেকে বলে থাকেন যে বিএনপি আসলে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেন না, কিন্তু তারেক রহমান তার বিভিন্ন বক্তৃতায় বারবার এটা পরিষ্কার করেছেন। শুধু তারেক রহমান না, সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতারাও বারবারই বলেছেন যে বিএনপি একটি স্টেক হোল্ডার ছিল, তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। উনি, আপনারা খেয়াল করবেন যে উনি বলেছেন যে 71-এ যেমন মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধ ধরে রাখার যুদ্ধ শব্দটা উনি ব্যবহার করেছেন, এটি হয়েছে 2024-এর জুলাই মাসে, মানে আগস্টের 5 তারিখে পতন হয়, কিন্তু এটাকে আমরা লং জুলাই বলে থাকি। তো তারেক রহমানও সেই জুলাই শব্দটাও ব্যবহার করেছে। তো এর থেকে উনি আর কিভাবে বলবেন যে রাজনীতি মানে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছেন, আর কিভাবে বিএনপি ইয়ে করবে? প্রধানমন্ত্রীর ভাষণে যদিও উনি ফ্যাসিস্ট আমলের কথাবার্তা তুলে এনেছেন, উনি ভবিষ্যতের বাংলাদেশের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপরেখা উনি বা তুলে ধরেছেন, এবং ওনার ভাষণে কোনো রকম প্রতিহিংসার, প্রতিশোধ এসবের ছোঁয়া আমরা দেখতে পাই নাই। একজন ম্যাচিওর্ড পলিটিশিয়ান, যার কাছে বাংলাদেশ প্রথম, উনি বারবার বলে থাকেন যে বাংলাদেশ ফার্স্ট,
তার কাছে যেরকম ভাষণ আশা করা যায় বা যেসব বক্তব্য আশা করা যায় সেগুলোই উনি দিয়েছেন। উনি আহ, প্রধানমন্ত্রী একটি প্রেসিডেন্স গণপরিষদ যখন শেখ মুজিবের সময় ইয়ের জন্য সংবিধানের জন্য যে গণপরিষদ সংবিধান রচনার জন্য যে গণপরিষদটি গঠিত হয় সেখানে উনি সেটা রেফারেন্স দিয়ে উনি বলেছেন যে তখনও একজন জ্যেষ্ঠ গণপরিষদ সদস্য আব্দুর রহমান তর্কবাগী উনি সভাপতিত্ব করেছিলেন এবং এবারও এই যে ইয়েটা হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ এটার প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব উনি দিলেন। 5 বার বিভিন্ন নির্বাচনে বিজয়ী জাতীয় মানে সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে উনি দায়িত্ব পালনের অনুরোধ জানালেন এবং উনি করলেন। তো সেরকমই ভাষণটি আমাদেরকে আশার আলো জাগায় এবং এই মোশাররফ সাহেবের এটাকে জামাতও একটা কেবিনেট দিয়ে তারা বলেছিল যে তাদের সাথে আলোচনা করলে আরো ভালো হতো, বাট তারাও পূর্ণ সমর্থন জানায়। তো অধিবেশনের পরবর্তীতে উনি খুব বড় বক্তৃতা দেন না, উনি ছোট 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 বক্তৃতা দেন। এটাও 10 মিনিটের ভিতরেই সম্ভবত 10 মিনিটের আশেপাশে উনি বক্তৃতাটি শুরু থেকে শেষ পর্যন্ত উনি শেষ করে দেন এবং আসার পরে খন্দকার মোশাররফ যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করেন তো আমাদের আগামী 5 বছরের জন্য স্পিকার নির্বাচিত হন, যিনি মানে আগে পর্যন্ত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন। উনি স্পিকারের হিসেবে দায়িত্ব নেন এবং ডেপুটি স্পিকার হিসেবে একটু সারপ্রাইজ ছিল অ্যাডভোকেট কায়সার কামাল, উনি বিএনপির সহসভাপতি, উনি এই এটা করেন ডেপুটি স্পিকারের দায়িত্ব। তো শুভ মানে একটা শুভ সূচনা হলো গণতন্ত্রের অগ্রযাত্রায়। 5ই আগস্টের পর থেকেই আমরা আশা করছিলাম যে একটি নির্বাচিত সংসদ যেটা গণরায়ের প্রতিফলন হয়েছে এরকম একটি সংসদ আমরা দেখতে পাবো। শেখ হাসিনার পতনের একটা বড় কারণ ছিল যে উনি নির্বাচন দিতে তার খুবই গরিমসি ছিল, মানে সঠিক অর্থে যেটাকে আমরা নির্বাচন বলি ফ্রি ফেয়ার নির্বাচন, এইটা উনি দিতে চাইতেন, মানে এটা নিয়ে তার বিরাট আপত্তি। তো এটা একটা আমরা দেখলাম এই নির্বাচনের মাধ্যমে বিএনপি 2/3 পেয়েছে, কিন্তু তারা তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে এবং এখানে 77 জন আছেন বিরোধী দলীয় সদস্য আছেন। তো সুতরাং একটা সুন্দর সংসদ এবং এখানে খুব প্রতিভাবান লোকজন আছেন, এনসিপির তরুণরা আছেন, বিএনপিরও কিছু তরুণ সদস্য আছেন। একটি জিনিস লক্ষ্য করে তুললাম যে এখানে নারী সদস্যদের ব্যাপক অনুপস্থিতি, মানে খুবই খুবই সামান্য। এটা তো অবশ্যই আমরা জানতামই এরকমই হবে, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো মূল ধারায় সাধারণত নারীদেরকে আসন দেওয়ার ব্যাপারে অনেক কার্পণ্য দেখা। আশা করি ভবিষ্যতে আমরা আরো নারী সদস্য দেখতে পাবো এবং রিজার্ভ সিটটার আসলে প্রয়োজনীয়তা, যে 50 জন রিজার্ভ আছে মহিলাদের জন্য, এটার প্রয়োজনীয়তা আস্তে আস্তে উঠে যাবে, যেহেতু দলগুলি নারী সদস্য দিতে চান না। স্বাধীনতা 54 বছর পরেও এত মানে এই রিজার্ভ সিট থাকার দরকার কেন থাকে? আশা করি ভবিষ্যৎ পার্লামেন্টগুলিতে আমরা আরো বেশি নারী সদস্যদেরকে আমরা দেখতে পাবো। তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন স্পিকার বীর বিক্রম মানে মেজর হাফিজ বীর বিক্রম
যার সাথে অবশ্য বিএনপির একটু সমস্যা ছিল কিছু সময়, তা আবার বিএনপিতে ভালোভাবেই হয়েছেন, তার বিভিন্ন সময়ের অবদানকে রিকগনাইজ করা হয়েছে এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল, সব বিরোধী দলীয় নেতা, উপনেতা, সরকার দলীয় নেতা, উপনেতা সবাইকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।